নমস্কার, জিওগ্রাফি স্টাডি সেন্টারের পক্ষ থেকে সকলকে স্বাগত। আশা করি সকলে ভালো আছো এবং এই সময় আমরা একটা দুর্বিষহ সময়ের মধ্যে দিয়ে অতিবাহিত হচ্ছি। এখন চারিদিকে করোনা আক্রান্তের সংখ্যা অনেক বেড়ে গেছে, তাই সকলের কাছে অনুরোধ, আপনারা সরকারি নির্দেশগুলি মেনে চলুন, বাড়িতে থাকুন এবং ভালো করে স্যানিটাইজ করুন আপনার বাড়ি এবং আপনাকে। এছাড়াও মাস্ক ব্যবহার করুন। চলুন আসা যাক এবার আমাদের পড়াশোনা সংক্রান্ত বিষয়ের দিকে। আজকে আমরা জিওগ্রাফি স্টাডি সেন্টারের পক্ষ থেকে দ্বাদশ এবং দশম শ্রেণীর প্রথম অধ্যায়ের বহির্জাত প্রক্রিয়া এককটিকে নিয়ে আলোচনা করব। আমরা জানি যে ভূমিরূপ সংক্রান্ত যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়া প্রধানত দুটি ভাগে বিভক্ত। একটি হচ্ছে অন্তর্জাত প্রক্রিয়া এবং পরটা হচ্ছে বহির্জাত প্রক্রিয়া। এবং দশম এবং দ্বাদশ শ্রেণীতে যে বিষয়টা সম্পর্কে আলোকপাত করা হয়েছে সেটি হলো বহির্জাত প্রক্রিয়া। বহির্জাত প্রক্রিয়া বলতে আমরা বুঝি যে বাইরের, মানে ভূপৃষ্ঠের বাইরের যে সমস্ত প্রক্রিয়া। সংজ্ঞা আকারে যদি বহির্জাত প্রক্রিয়াকে আমরা বলি তাহলে দাঁড়ায় যে নদী, ভৌমজল, সমুদ্র তরঙ্গ, বায়ু, হিমবাহ, আবহবিকার, পুঞ্জিত ক্ষয় প্রভৃতির প্রভাবে, অর্থাৎ প্রাকৃতিক ক্ষয়কারী শক্তিসমূহের ক্ষয় ও সঞ্চয় কার্যের ফলে ভূপৃষ্ঠের উপরিভাগে পরিবর্তন সাধিত হয় এবং বিভিন্ন বৈচিত্র্যপূর্ণ ভূমিরূপ গড়ে ওঠে। এর সামগ্রিক প্রক্রিয়াকে বহির্জাত প্রক্রিয়া বলে। অর্থাৎ ভূপৃষ্ঠের বাইরে, অর্থাৎ পৃথিবীর ভূপৃষ্ঠের বা পৃথিবীর যে সমস্ত পৃথিবী পৃষ্ঠের বাইরের শক্তিসমূহ যেগুলো আছে, যেমন ধরো নদী প্রবাহ, ভৌম জলের কার্য, সমুদ্র তরঙ্গ, বায়ু, হিমবাহ, পুঞ্জিত ক্ষয়, সৌরশক্তি, এর যে কোনো কারণগুলি হতে পারে। এই শক্তিগুলো যখন ভূপৃষ্ঠের উপরিভাগে কাজ করছে, অর্থাৎ ভূপৃষ্ঠের উপরিভাগে বিভিন্ন ক্ষয় করছে, সেই এবং বিভিন্ন ভূমিরূপ গড়ে তুলছে, সেই যে প্রক্রিয়াটা তাকে বলে বহির্জাত প্রক্রিয়া। আসলে বহির্জাত শক্তি একটা আলাদা বিষয়, বহির্জাত প্রক্রিয়া একটা আলাদা বিষয় এবং বহির্জাত ভূমিরূপ একটা আলাদা বিষয়। তাহলে এই তিনটে বিষয়কে যদি আমরা বলতে চাই তাহলে দাঁড়ায় যে বহির্জাত শক্তি কাকে বলবো আমরা? পৃথিবী পৃষ্ঠের বাইরের যে সমস্ত শক্তি, পৃথিবী পৃষ্ঠের বাইরের শক্তি, পৃথিবী ভূ অভ্যন্তরস্থ নয়, মানে ভূ পৃষ্ঠের বাইরের যে সমস্ত শক্তি তাকে আমরা বলবো বহির্জাত শক্তি। এই শক্তিগুলো যখন কোনো ভূমির ওপর কাজ করছে, সে কাজ করাটাকে বলছে একটা প্রক্রিয়া, মানে একটা প্রক্রিয়া করছে, এবং তার ফলে যে ভূমিরূপের পরিবর্তন ঘটছে, বিভিন্ন আকৃতির যে তৈরি হচ্ছে ভূমিরূপ, তাকে বলছে বহির্জাত ভূমিরূপ। মানে বহির্জাত শক্তি দ্বারা এবং বহির্জাত প্রক্রিয়ার মাধ্যমে যে ভূমিরূপ তৈরি হচ্ছে তাকে বলছে বহির্জাত ভূমিরূপ। তাহলে এবারে আসা যাক বহির্জাত যে প্রক্রিয়া তার বৈশিষ্ট্যসমূহে। প্রথম বৈশিষ্ট্য, বহির্জাত প্রক্রিয়া ধীর গতিসম্পন্ন প্রক্রিয়া। তাহলে এটা কি করে? ভূপৃষ্ঠের উপর ধীরে ধীরে কাজ করে। দ্বিতীয় বৈশিষ্ট্যে আসা যাক, এক্ষেত্রে অবরোহণ ও আরোহণ প্রক্রিয়ার মাধ্যমে ভূমিরূপের সমতলীকরণ ঘটে। তাহলে অবরোহণ ও আরোহণ প্রক্রিয়ার মাধ্যমে ভূমিরূপের সমতলীকরণ ঘটে। আমি অবরোহণ ও আরোহণ প্রক্রিয়াটা পরে আসছি, যখন তোমাদের পর্যায়ন বলবো তখন আসছি। তারপরে 3 নম্বর পয়েন্ট হচ্ছে, এই প্রক্রিয়ার প্রভাবে উপলব্ধির ক্ষেত্রে সময় লাগে। এখানে ব্যাপারটা বোঝা যাচ্ছে, এই প্রক্রিয়া যেহেতু ধীর গতিতে হয় তাই বোঝা যায় না যে প্রক্রিয়াটা কাজ করছে বোঝা যায়, মানে যে কি করতে চায়, কি জিনিসটা গঠন হচ্ছে সেটা বোঝা যায় না। তাই প্রক্রিয়াটা যে প্রভাব সেটা উপলব্ধি করতে অনেকটা সময় লাগে। তারপরে আসছে বায়ুমণ্ডল থেকে অধিকাংশ শক্তির যোগান পাওয়া যায়।
মানে বায়ুমণ্ডল থেকে যে শক্তিগুলো, বায়ুপ্রবাহ, আরও বিভিন্ন যে শক্তি আছে, যেমন হচ্ছে তোমাদের পদক্ষেপণ, এই সমস্ত শক্তিগুলো বায়ুমণ্ডল থেকে অধিকাংশ যোগানটা আসে। পরবর্তী যাওয়া যাক, নদী, হিমবাহ, বায়ুপ্রবাহ, সমুদ্র তরঙ্গ, ভৌমজল, আবহবিকার প্রভৃতি সক্রিয় ভূমিকা পালন করে। তাহলে কী কী আগেই বলেছি, যখন আমি সংজ্ঞা বলেছি, নদী, হিমবাহ, বায়ুপ্রবাহ, সমুদ্র তরঙ্গ, ভৌমজল প্রভৃতি সক্রিয় ভূমিকা পালন করে। এরপরে আর পয়েন্টে আসছে, পৃথিবীর সুনির্দিষ্ট এক একটি স্থানে বিশেষ মাধ্যমগুলি সক্রিয় হয়। বিশেষ যে মাধ্যমগুলো, নদীর যে কাজ, ক্ষয় করার কাজ, সেটা অবশ্যই যেখানে নদীর সংখ্যা বেশি থাকবে সেখানে নিশ্চয়ই হবে। যেখানে নদীর সংখ্যা বেশি, যেমন ক্রান্তীয়, আর্দ্রক্রান্তীয় অঞ্চলে, এখানে অবশ্যই নদীর কাজটা বেশি হবে। বায়ুপ্রবাহ, মরু অঞ্চলে যেমন বায়ুপ্রবাহের কাজটা বেশি হবে। হিমবাহ হচ্ছে তুন্দ্রা জলবায়ুগত অঞ্চলে, পর্বত অঞ্চলে যেখানে হিমবাহের প্রাধান্য বেশি, সেখানেই কাজটা বেশি হবে। ভৌমজল তো ভূ অভ্যন্তরে থাকে। অবশ্যই বলতে পারো তোমরা যে ভূ অভ্যন্তরের একটা জিনিস, সেটা কি করে বাইরের বহির্জাত শক্তিরূপে কাজ করবে। এই ভৌমজল যখন কাজ করে বহির্জাত শক্তি, সেটা কার্স্ট অঞ্চলে, বিশেষ করে কার্স্ট অঞ্চলে ভৌমজলটা হচ্ছে কাজ করে বহির্জাত শক্তিরূপে। এরপরে বিভিন্ন প্রকার আবহবিকার আছে, সেইগুলো ভূমিকা পালন করে। এরপরে আসছি 6 নম্বর পয়েন্ট, বা তোমাদের একদম শেষ পয়েন্ট, ভূপৃষ্ঠ বা তার ঠিক নিম্নস্থ অংশে কার্যকরী থাকে। তাহলে এটা কি একদম ভূপৃষ্ঠে অথবা তার স্বল্প নিচে এই প্রক্রিয়াটা কার্যকরী থাকে। তাহলে এইগুলো গেল হচ্ছে বহির্জাত প্রক্রিয়ার বৈশিষ্ট্যসমূহ। এবার আমরা যদি বহির্জাত প্রক্রিয়ার ভাগ দেখি, তাহলে বহির্জাত প্রক্রিয়ার একটা বিশেষ অংশ বা আরেকটি প্রক্রিয়া হচ্ছে, বহির্জাত প্রক্রিয়ার একটি মাধ্যম হচ্ছে পর্যায়ন। বলছে একটি বহির্জাত প্রক্রিয়ার একটি মাধ্যম হচ্ছে পর্যায়ন বা গ্রেডেশান। এই পর্যায়নের আবার ভাগ রয়েছে অবরোহণ ও আরোহণ। পর্যায়নকে দুটি ভাগে ভাগ করা যায়, অবরোহণ এবং আরোহণ। এবারে আসি অবরোহণ। এই অবরোহণকে আবার 3টি ভাগে ভাগ করা যায়। 3টি ভাগে বলতে এই অবরোহণের যে মাধ্যমগুলো, মানে অবরোহণ কিসের দ্বারা সংগঠিত হয়, এই মাধ্যমগুলো 3টে। একটি হচ্ছে আবহবিকার, 2 হচ্ছে পুঞ্জিত ক্ষয় এবং 3 নম্বর হচ্ছে ক্ষয়ীভবন। আর আরোহণ প্রক্রিয়া, এই আরোহণ প্রক্রিয়ার যে ভাগগুলো, মানে আরোহণ কিসের মাধ্যমে হয়, সেগুলো হচ্ছে নদীর দ্বারা হয়, হিমবাহের দ্বারা হয়, বায়ুর দ্বারা হয়, তরঙ্গ দ্বারা সংগঠিত হয়, আর ভৌমজল দ্বারা সংগঠিত হয়। তাহলে আমরা আসি এবারে পর্যায়নের দিকে। পর্যায়ন বা গ্রেডেশান, এই গ্রেড কথাটি প্রথম যিনি ব্যবহার করেন তিনি হলেন একজন বিখ্যাত ভূগোলবিদ জি.কে. গিলবার্ট। জি.কে. গিলবার্ট প্রথম পর্যায়ন ধারণাটি বা গ্রেড শব্দটি প্রবর্তন করেন। কত খ্রিস্টাব্দে? 1876 খ্রিস্টাব্দে। এর পরবর্তীকালে আরও বিভিন্ন ভূমিরূপবিদ ছিলেন বিখ্যাত, যেমন ডেভিস ছিলেন, ম্যাকিন ছিলেন। এরা এই পর্যায়নের ধারণাটিকে আরও প্রবর্তন করেন বা আরও তাদের মতামত পোষণ করেন। তাহলে পর্যায়ন কাকে বলে যদি বলা যায়, আমি গিলবার্ট যে কথাটি বলেছেন পর্যায়ন সম্পর্কে, তার মতবাদটা যদি দিই, তাহলে এরম দাঁড়ায়, নদী খাতের ঢালে যে অবস্থায় ক্ষয়, পরিবহন ও সঞ্চয়ের মধ্যে ভারসাম্য বজায় থাকে তাকে পর্যায়ন বলে। মানে নদী খাতের ঢালে ক্ষয়, পরিবহন ও সঞ্চয়ের মধ্যে যে ভারসাম্য বজায় থাকে তাকে পর্যায়ন বলে। বিশেষত নদীর পর্যায়ক্রমিক যে ভারসাম্যযুক্ত অবস্থা, সেটাকেই আমরা পর্যায়ন বলতে পারি। এছাড়াও চেম্বারলিন এবং স্যালিসবারি প্রথম পর্যায়ন কথাটি ব্যবহার করেছিলেন বা গ্রেডেশান কথাটি ব্যবহার করেছিলেন, পুরো গ্রেডেশান যে কথাটা। তাদের মতে পর্যায়ন হলো সেই সব প্রক্রিয়া যা শিলামণ্ডলের উপরিস্তরকে সাধারণ তলে উপনীত করে। তাহলে এখানে দুজনের সংজ্ঞার মধ্যে একটা জিনিস কম্পেয়ার আছে, যেটা হচ্ছে কি, যে সাধারণ তল বা সমভূমি বা প্রায় সমভূমিতে উপনীত করার যে প্রক্রিয়া, সেটাকেই বলা হচ্ছে পর্যায়ন। এই পর্যায়নের ফলে যে ঢালের সৃষ্টি হয় তাকে আমরা এক কথায় বলি পর্যায়িত ঢাল। আর
পর্যায়নের ফলে যে সমতল পৃষ্ঠের সৃষ্টি হয় তাকে বলা হয় পর্যায়িত ভূমিভাগ বা গ্রেডেড ল্যান্ড। এবার আসা যাক পর্যায়নের, আমরা বলেছিলাম দুটি ভাগ, তার প্রথম ভাগ হচ্ছে অবরোহণ। অবরোহণ জিনিসটা কি বলছে, যে পদ্ধতির মাধ্যমে ভূপৃষ্ঠের উচ্চস্থানগুলি অবনত হয়ে যায় তাকে অবরোহণ বলে। মানে ধরো একটি কোনো উঁচু স্থান বা পাহাড়ি অঞ্চল, সেখানে সেই ওপরে যে অংশটা, অবরোহণ কথার অর্থ হচ্ছে নিচের দিকে নামা। এই নিচের দিকে নামা বলতে অবরোহণ মানে যে জিনিসটা আস্তে আস্তে ছোট হয়ে যাচ্ছে, বিভিন্ন প্রাকৃতিক শক্তিগুলো কাজ করছে, যেগুলো হচ্ছে বহির্জাত শক্তিরূপে কাজ করে, সেগুলো কাজগুলো হচ্ছে উচ্চভূমিটাকে ধীরে ধীরে, বা বন্ধুর যে ভূমিটা সেটাকে ধীরে ধীরে নিচু করে আনছে। এই প্রক্রিয়াটাকেই বলে অবরোহণ প্রক্রিয়া। এই অবরোহণ প্রক্রিয়ার কিছু নিয়ন্ত্রণকারী বিষয় আছে, আমি আগেই বলেছি যে সমস্ত বহির্জাত শক্তিগুলি, সেই বিষয়গুলো হচ্ছে এই নদী, হিমবাহ, বায়ুপ্রবাহ, সমুদ্র তরঙ্গ প্রভৃতি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তারপরে আবহবিকার এবং পুঞ্জিত ক্ষয়ের মাত্রা, মানে আবহবিকার যেমন হবে বা পুঞ্জিত ক্ষয় যেভাবে ঘটবে, অবরোহণও সেই তার একটা মাত্রা অনুযায়ী আস্তে আস্তে ঘটতে থাকবে। তাছাড়াও ভূতাত্ত্বিক ও ভূমিরূপগত অবস্থান, মানে সেই অবস্থান ভূতাত্ত্বিক বা ভূমিরূপগত অবস্থান বলতে সেটা যে উঁচু অঞ্চলটা তার ভূতাত্ত্বিক গঠন কেমন, বা সেটা ভূমিরূপগতভাবে কেমন জায়গায় অবস্থিত, সেই অবস্থানের ওপর এই অবরোহণটা নির্ভর করে। এরপর আছে জলবায়ুগত প্রভাব। সেই জলবায়ুগত প্রভাব সেটা হচ্ছে সেইখানের অঞ্চলের জলবায়ু কোনটা, সেটা কোন বহির্জাত শক্তি দ্বারা বেশিভাবে প্রভাবিত হতে পারে, সেইটার উপর অবরোহণ নির্ভর করে। তারপর আসছে স্বাভাবিক উদ্ভিদের বিস্তার। সেখানে কী ধরনের স্বাভাবিক উদ্ভিদ বা স্বাভাবিক উদ্ভিদের বিস্তার কত, তার উপরও অবরোহণ নির্ভর করে। পরে আসা যাক এই অবরোহণের যে প্রভাবগুলি হচ্ছে, প্রথম যে প্রভাব, পর্বতের উচ্চতা হ্রাস পেয়ে কালক্রমে মালভূমি ও সমভূমির সৃষ্টি হয়। তাহলে পর্বত, আমি আগেই বলেছি যে অবরোহণের ফলে কী হয়, আস্তে আস্তে উঁচু ভূমিটা ছোট হয়ে আসে। তাই এই অবরোহণের ফলে পর্বতের উচ্চতাটা হ্রাস পেতে পেতে প্রথমে মালভূমির আকার ধারণ করে, তারপর সেটা ধীরে ধীরে সমভূমির সৃষ্টি হয়। এর পরের যেটা আছে সেটা হচ্ছে ভূমিভাগের বন্ধুরতা হ্রাস পায় ও সমতলীকরণ ঘটে। সেই একই কথা, ভূমিভাগের বন্ধুরতা, যে ভূমির বন্ধুরতা অর্থাৎ উঁচু নিচু যে ভূমি, সেটা আস্তে আস্তে হ্রাস পায় এবং সমতলীকরণ ঘটে তার ধীরে ধীরে। তারপরে আছে ভূমির ঢালের পশ্চাৎ অপসারণ ঘটে। তাহলে অবশ্যই ভূমির ঢালটা যত কমতে থাকবে তার অবশ্যই পশ্চাৎ অপসারণ ঘটতে থাকবে। এরপরে আসি বিভিন্ন প্রকার ক্ষয়জাত ভূমিরূপ গঠিত হয়। তাহলে যেহেতু ক্ষয় পায় সেহেতু ক্ষয়জাত ভূমিরূপ গঠিত হয়। পর্যায়নের দ্বিতীয় ভাগ আরোহণ। আরোহণ কথাটা আমরা একটু শোনা শোনা লাগছে, যেমন আরোহণ আমরা বলি না, পর্বত আরোহী, পর্বতারোহীকে পর্বতে ওঠে, উপর দিকে পর্বতে যারা ওঠে, তাহলে আরোহণ করা মানে উপরে ওঠা। বলছে ভূপৃষ্ঠের বহির্জাত শক্তি দ্বারা বাহিত পদার্থ ভূপৃষ্ঠে অবনত স্থানে সঞ্চিত হয়ে যে প্রক্রিয়ায় বিভিন্ন ভূমিরূপ গঠন করে তাকে আরোহণ বলে। এখানে সহজ কথায় বুঝতে গেলে এই অবরোহণের ফলে যে সমস্ত ক্ষয়জাত পদার্থ সৃষ্টি হলো, সেগুলো কি করে, নিচু যে ভূমি থাকে সেখানে আস্তে আস্তে সঞ্চয় ঘটে। সেগুলো তো আর অন্য কোথাও যাবে না, সেগুলো অবশ্যই সেই নিচু ভূমিটায় সঞ্চিত হতে থাকে। সেই সঞ্চয়ের ফলে আস্তে আস্তে যে সমতল ভূমির সৃষ্টি হয়, সেই প্রক্রিয়াটাকেই আরোহণ বলে। এখানে থর্নবেরির মতে আরোহণ বলতে পৃথিবীর পৃষ্ঠে সঞ্চয়ের ফলশ্রুতি স্বরূপ পৃষ্ঠভাগের উচ্চতা বৃদ্ধিকে বোঝায়। অর্থাৎ সে অবরোহণের ফলে যে সমস্ত পদার্থগুলো সেগুলো কি পৃথিবী পৃষ্ঠের সঞ্চয়, যার ফলশ্রুতিতে পৃষ্ঠভাগের উচ্চতা বৃদ্ধি ঘটে এবং একটা সমতল ভূমিতে পরিণত হয়। এর যে নিয়ন্ত্রণকারী বিষয়গুলো, এগুলো অবশ্যই বহির্জাত বিভিন্ন জিনিসগুলো। এখানে যে নিয়ন্ত্রণ যেগুলো করছে, ভূমির ঢাল হ্রাস পেলে সঞ্চয় কাজ প্রাধান্য লাভ করে। অর্থাৎ ভূমির ঢাল যত হ্রাস পাবে তত কিন্তু সঞ্চয় কাজটা আস্তে আস্তে হতে থাকবে। তারপরে ভূমির ঢালটা হ্রাস পাবে কেন, যে ক্ষয় হবে ভূমিটার, তার ফলে ভূমির ঢালটা হ্রাস পাচ্ছে এবং কী হচ্ছে, ক্ষয়জাত পদার্থগুলো সঞ্চয় হচ্ছে। তারপরে আসছে বাহিত পদার্থের যথেষ্ট মাত্রায় যোগান। অর্থাৎ বাহিত পদার্থগুলোকে আনার যে মাধ্যম, সেই মাধ্যমটাকে যথেষ্ট পরিমাণে সজাগ মানে বেশি হতে হবে, যার ফলে সেই বাহিত পদার্থের যোগানটা কিন্তু সঠিক মাত্রায় থাকে।
তারপর আসে ভূমিরূপগত ও ভূতাত্ত্বিক অবস্থার প্রভাব। এই ভূমিরূপগত ও ভূতাত্ত্বিক অবস্থার প্রভাব তোমাদের আগেও আমি বুঝিয়েছি, সেই একই প্রভাব ভূমিরূপগত ও ভূতাত্ত্বিকগত প্রভাবটা অবস্থা যেটা সেখানে কোন অঞ্চলের ভূমিরূপের উপর কাজ হচ্ছে সেটা নির্ভর করে। জলবায়ুগত নিয়ন্ত্রকের প্রভাব, জলবায়ু তো অবশ্যই নিয়ন্ত্রণ করবে, সেখানে তার মাধ্যমটা কি হবে সেটা জলবায়ুর ওপর নির্ভর করে। ভূমির উত্থান ও অবনমনের ফলে আরোহণ প্রক্রিয়ায় বাধার সৃষ্টি, অর্থাৎ যদি ভূমিটা যদি আবার যদি কোনো ক্রমে উত্থান ঘটে বা তার যদি আরও অবনমন ঘটে তাহলে কিন্তু এটা একটা আরোহণ প্রক্রিয়ার মধ্যে বাধার সৃষ্টি হয়। এর প্রভাবগুলি যদি আমরা বলি তাহলে প্রভাবগুলি হচ্ছে বিভিন্ন অঞ্চলে ভূমিরূপ গঠিত হয়। বিভিন্ন অঞ্চলে কী ভূমিরূপ গঠিত হচ্ছে? সঞ্চয়জাত ভূমিরূপ গঠিত হচ্ছে। ভূমির ঢাল হ্রাস পায়, বিশালায়তন ভূমি সমভূমি গড়ে ওঠে। বিশালায়তন সমতল, যেহেতু এটা আমরা একটা সমতলীকরণ প্রক্রিয়া, তাই আমাদের অবশ্যই একটা সাধারণ ধারণা থাকা উচিত যে এখানে সমভূমি গড়ে উঠবে। আর অবনত স্থান ভরাট হয়ে, অর্থাৎ নিচু স্থানগুলি ভরাট হয়ে নতুন ভূভাগ গঠন করে। এই হচ্ছে আরোহণের যে সমস্ত জিনিসটা, এটা গেল। এবার আমরা বলেছিলাম যে অবরোহণের তিনটি ভাগ বা তিনটি মাধ্যমে অবরোহণ ঘটে। প্রথমটি হচ্ছে আবহ বিকার। তাহলে আবহ বিকার কাকে বলে? আবহ বিকার, বিকার মানে বিভিন্ন যে সমস্ত আকৃতি, এখানে বিকার বলতে বিভিন্ন আকৃতি বোঝায়, বা বিকার বলতে হচ্ছে যে সমস্ত টুকরো জিনিসগুলো সেগুলোকে বোঝানো হয়। আবহ বিকার, আবহ কথা অর্থ হচ্ছে আবহাওয়া। তাহলে আবহাওয়ার বিভিন্ন উপাদান, আবহাওয়ার বিভিন্ন উপাদানের দ্বারা বা বিভিন্ন বহির্জাত শক্তির দ্বারা যখন কোনো শিলা যান্ত্রিকভাবে চূর্ণ বিচূর্ণ এবং রাসায়নিকভাবে বিয়োজিত হয়ে স্বস্থানে অবস্থান করে তখন সেই পদ্ধতিটাকে আমরা বলি আবহ বিকার। এই আবহ বিকারকে আবার বিচূর্ণীভবনও বলা হয়, মানে এই প্রক্রিয়ায় শিলাস্তর চূর্ণ বিচূর্ণ হয় বলে একে বিচূর্ণীভবনও বলা হয়। পরেরটায় আসা যাক, এটা হচ্ছে ক্ষয়ীভবন। ক্ষয়ীভবন কাকে বলে? আবহ বিকারের ফলে শিলাচূর্ণ যদি স্থানান্তরিত না হয়, আবহ বিকারের ফলে কি বলেছিলাম যে স্বস্থানে পড়ে থাকে, অর্থাৎ স্থানান্তরিত ঘটে না, কিন্তু এই সমস্ত যে প্রাকৃতিক শক্তিগুলো কাজ করে, বিভিন্ন প্রাকৃতিক শক্তি যেগুলো হচ্ছে এক স্থান থেকে অন্য স্থানে পদার্থকে বহন করে, এই শক্তির দ্বারা যখন শিলাটা এক স্থান থেকে অন্য স্থানে পরিবাহিত হয়ে যায় তখন সেই প্রক্রিয়াটাকে বলা হয় ক্ষয়ীভবন প্রক্রিয়া। এরপরে যেটি আসছে সেটি হচ্ছে পুঞ্জিত ক্ষয়। এরপরে আছে পুঞ্জিত ক্ষয়। পুঞ্জিত ক্ষয় কাকে বলছে? মাধ্যাকর্ষণ শক্তির প্রভাবে ভূমির ঢাল বেয়ে বা ঢাল অনুসরণ করে শিলা ও মৃত্তিকা স্থানান্তরকে পুঞ্জিত ক্ষয় বলে। অর্থাৎ আবহ বিকারের ফলে কি হচ্ছে? পদার্থটা স্বস্থানে থাকছে, অবস্থান করছে, ক্ষয়ীভবনের ফলে এক স্থান থেকে অন্য স্থানে পরিবাহিত হচ্ছে। কার দ্বারা? বিভিন্ন প্রাকৃতিক শক্তির দ্বারা বা বিভিন্ন বাহকের দ্বারা। এই যে পরিবাহিত হচ্ছে, সে পরিবহনটার ক্ষেত্রে মাধ্যাকর্ষণ শক্তি কিন্তু একটা বল হিসাবে কাজ করছে। সেটা যদি কোনো ঢাল বেয়ে যখন মাধ্যাকর্ষণ শক্তির প্রভাবে ওই চূর্ণ বিচূর্ণ পদার্থগুলো নিচের দিকে নামতে থাকে তখন তাকে বলা হচ্ছে পুঞ্জিত ক্ষয়। এই পুঞ্জিত ক্ষয় একটি গতিশীল প্রক্রিয়া, আর আবহ বিকারের পরবর্তী পর্যায়ে এটি সংঘটিত হয়। কারণ আবহ বিকার না ঘটলে কোনো চূর্ণ বিচূর্ণ পদার্থের সৃষ্টি হবে না, তাই আবহ বিকারের পরবর্তী সময়ে এটা সংঘটিত হয়। পরবর্তী যে জিনিসটা, আর একটা জিনিস আছে আরও অবরোহণের মধ্যে, সেটা হচ্ছে নগ্নিভবন। নগ্নিভবন কাকে বলে? প্রথমে আবহ বিকার ঘটলো, শিলাচূর্ণ বিচূর্ণ পদার্থগুলো কী করলো? স্বস্থানে অবস্থান করলো, কিন্তু তারপরেই কি ঘটে? বিভিন্ন বাহক বা মাধ্যমের দ্বারা সেগুলো অন্য স্থানে সরে যায়। তার ফলে ওই পদার্থগুলো সরে গিয়ে নিচের ভূমিরূপটা উন্মুক্ত বা নগ্ন হয়ে পড়ে, তখন সেই প্রক্রিয়াকে বলছে নগ্নিভবন প্রক্রিয়া। এরপর একটা জিনিস তোমাদের বলে রাখা ভালো, সেটা হচ্ছে আবহ বিকার যেটা বললাম, এই আবহ বিকার বিভিন্ন ভাগে ভাগ করা হয়। আবহ বিকারকে যান্ত্রিক আবহ বিকার, রাসায়নিক আবহ বিকার, জৈব আবহ বিকার, বিভিন্ন আবহ বিকার। এগুলো বিভিন্ন অঞ্চলের ওপর ডিপেন্ড করে যে কোনখানে কী আবহ বিকার ঘটছে। যেমন ক্রান্তীয় শুষ্ক অঞ্চলে বেশিরভাগ যান্ত্রিক তাপজনিত আবহ বিকার ঘটে, ক্রান্তীয় আর্দ্র অঞ্চলে রাসায়নিক ও জৈব রাসায়নিক আবহ বিকার ঘটে, নাতিশীতোষ্ণ অঞ্চলে
জনিত যান্ত্রিক আবহবিকার ও রাসায়নিক আবহবিকার ঘটে। তুন্দ্রা অঞ্চলে যান্ত্রিক আবহবিকার ঘটে। এরপর আসা যাক, এই আবহবিকার যে ঘটছে, আবহবিকারের ফলে বিভিন্ন ভূমিরূপ সৃষ্টি হয়। সেই ভূমিরূপগুলো কী কী? যেমন রেগোলিথ সৃষ্টি হয়। রেগোলিথ তোমরা মৃত্তিকার অধ্যায়ে যে জানবে, এখানেও বলে রাখি যে আবহবিকারের ফলে সৃষ্ট যে চূর্ণ বিচূর্ণ শিলাখণ্ড অসংলগ্ন পদার্থকে রেগোলিথ বলে। কী পদার্থ? অসংলগ্ন পদার্থ। এছাড়াও বিভিন্ন আরও জিনিস আছে, যেমন মরুভার্নির সৃষ্টি হয়, বিভিন্ন গোলাকৃতি ভূমিরূপ সৃষ্টি হয়, চাপ হ্রাসজনিত গম্বুজের সৃষ্টি হয়, স্কি বা ট্যালাস সৃষ্টি হয়, টরের সৃষ্টি হয়, ইনসেলবার্জ, গোলাকৃতি বোল্ডার, আবহবিকারজাত গর্ত, এই সমস্ত প্রভৃতি আরও জিনিস কিন্তু আবহবিকারের ফলে ঘটে। আর এই যে পর্যায়ন পুরো প্রক্রিয়াটা, এই পর্যায়ন প্রক্রিয়াটার একটা মাধ্যম আছে বা এজেন্ট আছে। এই যে মাধ্যমগুলোকে বলা হয় এজেন্ট অফ গ্রেডেশন বা পর্যায়নের মাধ্যম। কাকে বলে পর্যায়নের মাধ্যম? বলছে যে সকল প্রাকৃতিক শক্তি আবহবিকারগ্রস্ত শিলাচূর্ণের অপসারণ বা বহনের ক্ষমতা রয়েছে তাকে পর্যায়নের মাধ্যম বলে। কী বলছে? যে সকল প্রাকৃতিক শক্তির আবহবিকারগ্রস্ত শিলাচূর্ণ সমূহের অপসারণ বা বহনের ক্ষমতা রয়েছে তাকে পর্যায়নের মাধ্যম বলে। তাহলে বিভিন্ন প্রাকৃতিক শক্তিগুলো যেগুলো কী করে, পর্যায়নের যে সমস্ত পদার্থগুলো, পর্যায়নের পদার্থ বলতে এই আবহবিকারজাত যে সমস্ত পদার্থগুলো, যে চূর্ণ বিচূর্ণ পদার্থগুলো, সেগুলোকে বহন করে এক স্থান থেকে অপর স্থানে নিয়ে যায়, যে বাহক হিসাবে যেগুলো কাজ করে, সেগুলোকেই বলে পর্যায়নের মাধ্যম বা এজেন্ট। এই পর্যায়নের মাধ্যমগুলি কী কী? বিভিন্ন বহির্জাত শক্তিগুলি অবশ্যই হবে, যেগুলো হচ্ছে আগেই তোমরা জানো, নদী, হিমবাহ, বায়ুপ্রবাহ, ভৌমজল, সমুদ্র তরঙ্গ, পুঞ্জিত ক্ষয়, এই সমস্ত যে সমস্ত মাধ্যমগুলো, এইগুলোই পর্যায়নের এজেন্ট বা মাধ্যম। এখানেই বহির্জাত প্রক্রিয়ার যে বিষয়টা, এটা শেষ হয়ে যাচ্ছে। বিশেষ করে তোমাদের আরও কিছু জিনিস থাকে বহির্জাত প্রক্রিয়ার মধ্যে। আবহবিকারের ফলে, বিভিন্ন যান্ত্রিক আবহবিকারের ফলে গঠিত ভূমিরূপ, রাসায়নিক আবহবিকারের ফলে গঠিত ভূমিরূপ, সেগুলো আর দ্বাদশ শ্রেণী বা তোমাদের দশম শ্রেণীতে বিশেষত নেই। তাই সিলেবাসের ওপর ভিত্তি করে যতটা আছে আমি ততটাই এখানে বলার চেষ্টা করলাম। অবশ্যই সকলে ভালো থাকবে, নিজেকে বাড়ির মধ্যে রাখার চেষ্টা করবে এবং সরকারি নিয়ম রীতিগুলো মেনে চলবে। আর এখনও যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি এবং প্রতিদিন ভিডিও দেখছো, তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং তার পাশে থাকা বেল আইকনটি ক্লিক করো। তার ফলে কি হবে, আমাদের এবং অলে সিলেক্ট করবে, তাহলে তোমরা আমাদের প্রতিটা ভিডিও অবশ্যই খুব তাড়াতাড়ি দেখে নিতে পারবে। আর যদি ভালো লেগে থাকে আমাদের ভিডিওটি, তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করো।